আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে রেয়ামিল সংক্রান্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত যে ভিডিওটি ছিল সেটা ছিল রেয়ামিল সংক্রান্ত সমাধান, অর্থাৎ রেয়ামিলের সমাধান সেখানে দেখানো হয়েছে। আজকে ওই রেয়ামিলকে কেন্দ্র করে ক নং এবং খ নং প্রশ্নের সমাধান দেখানো হবে। তোমরা যদি এই ক এবং খ নং এর সমাধানটি বুঝতে চাও, রেয়ামিলের ভিডিওটি দেখলে তোমরা কিন্তু অনেকটাই কিন্তু এখানে পরিষ্কার একটি ধারণা কিন্তু এখানে পাবে। তারপরেও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে যদি আমার সম্পূর্ণ অঙ্কটি এখানে পড়ে শোনাতে হয়, তাহলে অবশ্যই সেটা আমি এখানে পড়ে শুনিয়ে তারপরে এখানে সমাধান দেখাবো। তাহলে ক নং প্রশ্ন এখানে কি তারা আমার কাছে জানতে চাচ্ছে এটাই যে রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। খুবই সহজ একটি প্রশ্ন। এবং দ্বিতীয় যে প্রশ্ন বা সমাধান, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটি নির্ণয় করো। তাহলে ক নং প্রশ্ন যে সমাধান সেটা হলো, এখানে তিনটা লেনদেন আসবে। একটি হলো মজুত পণ্য 31/12/2016। তোমরা জানো অবশ্যই যে স্বাভাবিক নিয়মে মজুত পণ্য যেটা বছরের শুরুতে দেওয়া থাকে সেটাই কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়। বছরের শেষে যেটা মজুত পণ্য দেওয়া থাকে মানে সমাপনী মজুত পণ্য, এটা কিন্তু আসবে না, নাম্বার 1। নাম্বার 2, মণিহারি যে মজুত 31/12/2016, অর্থাৎ অব্যবহৃত বা সমাপনী যে মণিহারি এইটাও কিন্তু রেয়ামিলে কখনোই আসে না। নাম্বার 3, সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ কিন্তু কখনোই রেয়ামিলে দেখানো যাবে না। তাহলে ক নম্বরের সমাধানটা আমরা পেয়ে গেলাম। এখানে কয়টা লেনদেন আসবে? এখানে তিনটা লেনদেন আমাকে দেখাতে হবে। তাহলে আমরা কিন্তু সহজেই ক নং যে প্রশ্ন তার সমাধানটি পেয়ে গেলাম। এখানে তিনটা লেনদেনের যে যোগফল 34,000 টাকা। এখন আমরা খ নং যে সমাধান সেখানে চলে যাব। চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দেখো, ক নং থেকে দুইটা লেনদেন কিন্তু আমার চলতি দায়ের সম্পদের মধ্যে কিন্তু ইতিমধ্যে চলে আসবে। একটা মজুত পণ্য 31/12/16 আর মণিহারি 31/12/2016। এই দুইটা লেনদেন রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কিন্তু চলতি সম্পদ হিসেবে কিন্তু আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই দুইটা লেনদেন আমরা চলতি সম্পত্তির পাশে দেখাবো। তাহলে কিন্তু এই দুটো লেনদেন দেখানো হলো। তাহলে আমি এই রেয়ামিলটা এখন প্রথম থেকে পড়ে শোনাচ্ছি যে আরো চলতি সম্পদ আছে কিনা। সুনাম স্থায়ী সম্পদ, সোহানকে প্রদত্ত ঋণ এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এটাও সম্পদ। নগদ তহবিল 5,000 টাকা, নগদ তহবিল কিন্তু আসবে চলতি সম্পত্তির পাশে।
মজুত পণ্য 31/12/16 যেটা দেখানো হয়েছে। বিক্রয় পরিবহন এটা ব্যয়, ক্রয় ফেরত এটা ক্রয় হ্রাস, মানে ক্রয়ের পরিমাণটা হ্রাস পাচ্ছে এখানে। মূলধন মালিকানা সত্ত্ব ক্রয় হলো ব্যয়। মজুত পণ্য 1/1/16 এটা বছরের শুরুতে এটা ব্যয়। অগ্রিম গ্রহণ এটা কিন্তু চলতি দায়। অগ্রিম গ্রহণ বলতে কি, এটা আগাম কারো কাছ থেকে টাকাটি নেওয়া হয়েছে। মণিহারি মজুত 1/1/2016 এটা ব্যয়। বিক্রয় এটা আয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট দিকে যাবে, অনাদায়ী পাওনার বিপরীতে তৈরি করা হয়েছে। বকেয়া বেতন এটা খরচ বকেয়া হলে দায়, এটাও চলতি দায়। তাহলে চলতি দায় কিন্তু দুইটা পাওয়া গিয়েছে, এটা অগ্রিম গ্রহণ এবং বকেয়া বেতন। মণিহারি মজুত 31/12/2016 যেটা ইতিমধ্যে দেখানো হয়েছে। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস, শিক্ষানম ইসলামী আয়। আসবাবপত্র স্থায়ী সম্পদ সম্ভাব্য দায় এটা র্যামিলে আসবে না এবং সৃজনশীল সমাধানের মধ্যে কিন্তু দেখানো যাবে না। কলকবজা এটা স্থায়ী সম্পদ। তার মানে চলতি দায় কিন্তু আমার তিনটাই কিন্তু আছে এবং চলতি দায়ের পরিমাণ কিন্তু এখানে দুইটা। তাহলে শিক্ষার্থীরা আমাদের চলতি দায়ের পরিমাণটা কিন্তু বের হয়ে গিয়েছে ইতিমধ্যে। আগাম গ্রহণ 10,000 টাকা এবং বকেয়া বেতন এখানে 800 টাকা। এইটাই হলো চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আরেকটু তোমাদের জন্য বলতে চাই, চলতি সম্পদ এবং চলতি দায় এটা আবহাওয়ার মতো পরিবর্তনশীল। আবহাওয়া যেরকম সকালে দুপুরে রাতে এটা এক এক সময় এক এক রকম একটা রূপ ধারণ করে, চলতি সম্পত্তি কখনো ভ্যানিশ হয় না। তবে চলতি সম্পত্তির যে টাকার পরিমাণটা এটা কিন্তু পরিবর্তন হয়। এইটা হলো আমাদের চলতি সম্পদ। শিক্ষার্থীরা আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।